কাকিমা, এ নিন, কাকা আপনার জন্য শহরের সেই দামি দোকান থেকে এই শাড়ি আর প্রসাধনী পাঠিয়েছেন। শাড়ি দিয়ে কি করব সায়ন? তোমার কাকা কি মনে করেন দামি শাড়ি পরলেই এই বিশাল বাড়ির একাকিত্ব কেটে যায়? কাকা তো আপনার জন্যই দিনরাত অত দূরে গিয়ে খাটছেন কাকিমা। পরিশ্রম কি শুধু টাকার জন্য? মনের ক্ষুধার কি কোনো দাম নেই? সায়ন, এখন তো তুমি অনেক বড় হয়ে গেছো। আগের মতো তো আর কাকিমার আঁচল ধরো না। এখন তো আমার দিকে তাকাতেও তোমার লজ্জা লাগে, তাই না? কাকিমা, এসব কি বলছেন? আমি এখন আসছি, না হলে কাকা জানলে বকবেন। দাঁড়াও, এত তাড়া কিসের? আমার তোমাকে কিছু বলার আছে। কাকিমা, সব ঠিক আছে তো? কি বলতে চাও? দেখো সায়ন, আমি ভেতরে ভেতরে খুব নিঃসঙ্গ। তোমার কাকা আমাকে সময় দিতে পারছেন না, আমাকে খুশি করতে পারছেন না। কাকিমা, জানেন আমি আপনার দিওয়ানা, কিন্তু আমার খুব ভয় হচ্ছে যদি কাকা জানতে পারেন। ওসব ছাড়ো, আজ রাত ১টার সময় আমি তোমার ঘরে আসব, তখন তোমার ভয় ভাঙিয়ে দেব। এবার তুমি যাও। গ্রামের শেষ প্রান্তে অবস্থিত সেই বিশাল অট্টালিকাটি যেন এক ইতিহাসের সাক্ষী। বাগান ঘেরাই বাড়ির নাম শান্তিকুটির, কিন্তু বাড়ির ভেতরের নিস্তব্ধতা মাঝে মাঝে অশান্তির বার্তা দেয়। এই বাড়িতে বাস করেন অখিলবাবু, তার স্ত্রী মালতী এবং ভাইপো সায়ন। অখিলবাবু একজন বড় ব্যবসায়ী, তার বয়স ৪৫-এর কাছাকাছি। জীবনের অনেকটা সময় তিনি অর্থ উপার্জনেই ব্যয় করেছেন। সায়ন তার ছোট ভাইয়ের ছেলে। সায়নের বাবা মা যখন সড়ক দুর্ঘটনায় মারা যান, তখন সায়নের বয়স ছিল মাত্র ৭। অখিলবাবু সেদিন নিজের চোখে জল চেপে সায়নকে বুকে জড়িয়ে ধরেছিলেন। সেই থেকে সায়নই তার সব। সায়নকে তিনি দামি স্কুল কলেজে পড়িয়েছেন, কোনো অভাব তাকে স্পর্শ করতে দেননি। এখন সায়ন ২৪ বছরের পূর্ণ যুবক, সুঠাম দেহ, উজ্জ্বল শ্যামবর্ণ আর বুদ্ধিদীপ্ত চোখ। সে তার কাকাকে দেবতাতুল্য মনে করে। কিন্তু বাড়ির অন্য এক কোণে অন্য এক গল্প রচিত হচ্ছিল। মালতী, সায়নের কাকিমা, বয়স ৩২। অখিলবাবুর সাথে তার বিয়ের বয়স ১০ বছর হতে চলল। মালতী শহর থেকে আসা এক সুন্দরী ও শিক্ষিতা নারী, কিন্তু গ্রামের এই বিশাল বাড়িতে তার জীবনটা যেন থমকে গেছে। অখিলবাবু ব্যবসার কাজে মাসের ২০ দিনই বাড়ির বাইরে থাকেন। যখন থাকেন তখনও ল্যাপটপ আর ফোনের ফাইল নিয়ে ব্যস্ত থাকেন। মালতীর রূপের প্রশংসা করার মতো সময়ও তার নেই। সেদিন আকাশ কালো করে মেঘ জমেছিল। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি। অখিলবাবু ৩ দিনের জন্য পাশের জেলার গুদামে গেছেন। সায়ন তার নিজের ঘরে বসে কলেজের একটা প্রজেক্ট তৈরি করছিল। হঠাৎ মেঘের ডাক আর বিদ্যুতের চমকানিতে সারা বাড়ি কেঁপে উঠল। মালতী নিজের ঘরে একাকী জানালার ধারে বসেছিলেন। বৃষ্টির ছাঁট তার মুখে লাগছিল। তার মনের ভেতর এক অদ্ভুত হাহাকার। তিনি রান্নাঘরের দিকে যাওয়ার বাহানায় সায়নের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। দেখলেন সায়নের ঘরের দরজা আধ খোলা। সায়ন তখন সবেমাত্র ভিজে কাপড় বদলে শুকনো গেঞ্জিটা পরার চেষ্টা করছে। মালতী দরজায় টোকা না দিয়েই ভেতরে ঢুকে পড়লেন। সায়নকে খালি গায়ে দেখে তিনি থমকে গেলেন। সায়নের চওড়া কাঁধ আর পেশিবহুল শরীর দেখে মালতীর বুকের ভেতর যেন এক অজানা ঢেউ আছড়ে পড়ল। সায়ন অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি গেঞ্জিটা পরে নিল। কাকিমা, আপনি হঠাৎ কিছু বলবেন? মালতী দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে মৃদু হাসলেন। তার চোখের চাউনি আজ অন্য রকম। কি হলো সায়ন, ঘাবড়ে গেলে কেন? আমি কি পর কেউ? আর তুমি তো এখন বেশ বড় হয়েছ, বেশ লম্বা চওড়া হয়েছ দেখছি। সায়ন ইতস্তত করে বলল, না কাকিমা, আসলে আমি কাপড় পাল্টাচ্ছিলাম তো তাই। মালতী কয়েক পা এগিয়ে সায়নের খুব কাছে এসে দাঁড়ালেন। বৃষ্টির শব্দে সায়নের দ্রুত হৃৎস্পন্দন যেন চাপা পড়ে যাচ্ছিল। মালতীর চুলের সুভাষ সায়নের নাকে ধাক্কা দিল। মালতী নিচু স্বরে বললেন, তোর কাকা তো নেই, বাড়িটা বড্ড খালি খালি লাগে রে। তুই কি জানিস সায়ন, এই বাড়ির দেয়ালে দেয়ালে কত নিঃসঙ্গতা লুকিয়ে আছে? সায়ন মাথা নিচু করে বলল, কাকিমা, কাকা তো আমাদের জন্যই এত কষ্ট করছেন, কাজ শেষ হলেই ফিরে আসবেন। মালতী একটা দীর্ঘশ্বাস ফেলে সায়নের কাঁধে হাত রাখলেন। টাকা দিয়ে কি হয় সায়ন? মানুষের আদর আর সময়ের অভাব কি টাকা দিয়ে মেটে? তুই তো এখন যুবক, তুই কি একটুও বুঝিস না আমার মনের অবস্থা? সায়ন কোনো উত্তর দিতে পারল না। তার ভেতরে তখন এক প্রবল যুদ্ধ। একদিকে পরম শ্রদ্ধেয় কাকা, অন্যদিকে মায়াবী কাকিমার এই আকর্ষণ। মালতী তার হাত সায়ন
সায়নের গালে রেখে বললেন, আজ রাতে আমি খুব একা বোধ করব, তুই কি আসবি আমার ঘরে, একটু গল্প করব দুজনে। সায়ন আমতা আমতা করে বলল, কাকিমা, কাকা জানলে কি ভাববেন। মালতী সায়নের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, তোর কাকা কিছুই জানবে না, সে তার ব্যবসা নিয়ে আছে, আজ রাত 1টার সময় আসিস, মনে থাকবে তো। মালতী ঘর থেকে বেরিয়ে গেলেন, কিন্তু সায়নের ঘরের বাতাসে রেখে গেলেন এক নিষিদ্ধ অস্থিরতা। সারাটা দুপুর সায়ন কিছুই করতে পারল না। তার চোখের সামনে বারবার কাকিমার সেই ভেজা শাড়ি আর রহস্যময় হাসি ভেসে উঠছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালো। সে জানে সে ভুল পথে পা বাড়াচ্ছে। কাকা তাকে নিজের ছেলের মতো বিশ্বাস করেন। যাওয়ার সময় কাকা বলেছিলেন, সায়ন, তোর কাকিমা বড় একলা, তুই ওর খেয়াল রাখিস। কিন্তু সেই খেয়াল রাখা কি এই পথে? সায়ন তার ল্যাপটপ খুলল মন সরাতে, কিন্তু বারবার তার মনে হতে লাগলো, কাকিমা তো সত্যিই একা। কাকা তাকে দামি দামি শাড়ি গয়না দেন ঠিকই, কিন্তু মানুষ হিসেবে তাকে সময় দেন না। কাকিমার এই আকুতি কি খুব অন্যায়? বিকাল গড়িয়ে সন্ধ্যা হল। মালতী রান্নাঘর থেকে সায়নের জন্য গরম পকোড়া আর চা পাঠিয়ে দিলেন। প্লেটের সাথে একটা ছোট চিরকুট ছিল, আজ রাতের খাবার আমরা একসাথেই খাবো, দেরি করো না। সায়নের হাত কাঁপছিল। সে চা খেতে খেতে বাগানের দিকে তাকালো। বৃষ্টি থেমে গেছে, কিন্তু গাছের পাতা থেকে টুপটুপ করে জল পড়ছে। ঠিক তেমনি সায়নের বিবেক থেকেও যেন বিন্দু বিন্দু অপরাধ বোধ ঝরছে। রাত 9টা। ডাইনিং টেবিলে মালতী আজ অনেক পদ রেঁধেছেন। অখিলবাবু থাকলে এত আয়োজন হয় না। মালতী আজ খুব সেজেছেন, চোখে গাঢ় কাজল, কপালে ছোট টিপ। সায়নের দিকে তাকিয়ে তিনি বারবার মুচকি হাসছেন। কি হলো সায়ন, খাচ্ছ না কেন? মাছটা কেমন হয়েছে বলো। সায়ন মাথা নিচু করে বলল, খুব ভালো কাকিমা। মালতী বললেন, তোর কাকা কোনোদিন আমার রান্নার প্রশংসা করার সময় পায় না, তার কাছে সবজি আর মাংস সমান, তুই তো অন্তত স্বাদ বুঝিস। খাবার শেষে সায়ন নিজের ঘরে চলে গেল, কিন্তু তার ঘুম আসছিল না। ঘড়ির কাঁটা যেন আজ খুব ধীরে চলছে। রাত 11টা, 12টা, আর মাত্র 1 ঘণ্টা। সায়নের মনে হচ্ছিল সে এক গিরিখাতের কিনারে দাঁড়িয়ে আছে। এক পা বাড়ালেই পতন, কিন্তু সেই পতনের মধ্যেও যেন এক আদিম সুখ লুকিয়ে আছে। সে ভাবল, কাকা তো আর ফিরছেন না আজ, কাকিমাও তাকে ডাকছেন, একবার গিলে কি এমন ক্ষতি হবে, কেউ তো দেখছে না। কিন্তু সায়নের মনের গহীনে এক ছোট কণ্ঠস্বর বলছিল, সবাই না দেখলেও তোর বিবেক তো দেখছে সায়ন। রাত 12:45। সায়ন খাট থেকে নামল, তার পা কাঁপছে। সে ধীর পায়ে মালতীর ঘরের দিকে এগিয়ে গেল। করিডরের আলো নেভানো, কেবল মালতীর ঘরের দরজার নিচ দিয়ে এক চিলতে আলো বেরিয়ে আসছে। সায়ন দরজায় হাত রাখল। দরজা খোলাই ছিল। পেছন থেকে এক দমকা বাতাস এলো। সায়ন ঘরে ঢুকল। ভেতরে মালতী আধশোয়া হয়ে একটি বই পড়ছিলেন। সায়নকে দেখে তিনি বইটা সরিয়ে রাখলেন। আমি জানতাম তুই আসবি, আয় সায়ন, বস। মালতীর ঘরের ভেতরে এক মৃদু সুগন্ধি ধূপের গন্ধ ছড়ানো। ঘরের আলোটা ডিম করা, এক অদ্ভুত রহস্যময় নীলচে আভা ছড়িয়ে আছে চারদিকে। সায়ন দরজার কাছে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার বুকটা ধরফর করছে, যেন হৃৎপিণ্ডটা পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে। মালতী বিছানা থেকে নেমে ধীর পায়ে সায়নের সামনে এসে দাঁড়ালেন। বৃষ্টির রাতের ঠান্ডা আবহাওয়ায় মালতীর শরীরের উষ্ণতা সায়ন অনুভব করতে পারছিল। মালতী সায়নের হাতটা আলতো করে ধরে বিছানার দিকে নিয়ে গেলেন। এত ভয় পাচ্ছিস কেন সায়ন? এই বাড়িতে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। তোর কাকা এখন অনেক দূরে, সে তার ব্যবসার ফাইল নিয়ে মগ্ন, কেউ জানবে না রে। মালতীর কণ্ঠস্বর ছিল নেশাতুর। সায়ন বিছানায় বসল। মালতী তার খুব কাছে এসে বসলেন। সায়নের মনে হচ্ছিল সে এক গভীর গহ্বরে তলিয়ে যাচ্ছে। মালতী সায়নের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলেন, সায়ন, তুই কি জানিস তোর কাকা যখন আমাকে এই বাড়িতে প্রথম নিয়ে এসেছিল তখন আমি কত স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম এই সংসারটা মায়ায় ভরে উঠবে, কিন্তু অখিল শুধু টাকার পেছনে ছুটল। আমাকে দামি গয়না দিয়ে সে ভেবেছে দায়িত্ব শেষ, কিন্তু শরীরের ক্ষুধা আর মনের তৃষ্ণা কি গয়না দিয়ে মেটে? সায়ন নিচু স্বরে বলল, কাকিমা, কাকা তো আসলে পরিশ্রমী, সে হয়তো বুঝতেই পারেনি। মালতী সায়নের কথা থামিয়ে দিয়ে তার ঠোঁটে একটা আঙুল রাখলেন। আর বুঝতে হবে না, আজ আমি শুধু নিজেকে নিয়ে বাঁচতে চাই। সায়ন, আমি জানি তুই আমাকে পছন্দ করিস, তোর চোখে আমি সেই তৃষ্ণা দেখেছি। সায়ন যখন মোহের বসে কাকিমার দিকে তাকাতে গেল, ঠিক সেই মুহূর্তে তার চোখ গেল ঘরের কোণে থাকা একটি কাঠের আলমারির ওপরে। সেখানে ধুলো পড়া একটি পুরনো ফ্রেম রাখা ছিল। সেই ফ্রেমের ভেতর একটি সাদা কালো ছবি, সায়নের ছোটবেলার ছবি। ছবিতে দেখা যাচ্ছে অখিলবাবু সায়নকে কাঁধে নিয়ে মেলা দেখাতে নিয়ে গেছেন। সায়নের হাতে একটা মাটির পুতুল, আর অখিলবাবুর মুখে এক স্বর্গীয় হাসি। হঠাৎ সায়নের মনে পড়ল সেই সময়ের কথা। সায়নের যখন টাইফয়েড হয়েছিল, কাকা টানা 7 দিন অফিসে যাননি। অফিসের বড় কর্তারা হুমকি দিয়েছিলেন চাকরি চলে যাওয়ার, কিন্তু অখিলবাবু বলেছিলেন, আমার ভাইপোর প্রাণের চেয়ে চাকরি বড় নয়। তিনি সারা রাত সায়নের শিয়রে বসে কপালে জলপট্টি দিয়েছিলেন। সায়নের চোখের সামনে কাকার সেই নিঃস্বার্থ
চেহারার ছবিটা ভেসে উঠল। কাকা যাওয়ার সময় সায়নের হাতে চাবি দিয়ে বলেছিলেন, সায়ন, এই বাড়ির ইজ্জত এখন তোর পাহারায়, আমি নিশ্চিন্তে যাচ্ছি। সায়নের মনে হল তার গায়ে যেন কেউ বরফ জল ঢেলে দিয়েছে। তার সমস্ত উত্তেজনা এক নিমেষে উধাও হয়ে গেল। সে ঝটকা দিয়ে মালতীর হাতটা সরিয়ে দিল। মালতী অবাক হয়ে বললেন, কি হলো সায়ন, এভাবে হাত সরিয়ে দিলে কেন? সায়ন উঠে দাঁড়াল। তার চোখ দিয়ে তখন টপ টপ করে জল পড়ছে। সে বলল, কাকিমা, আমি পারবো না, আমি মানুষ, পশু নই। যে কাকা আমাকে শূন্য থেকে পূর্ণতা দিয়েছেন, যার ঘামের টাকায় আমি আজ শিক্ষিত যুবক হিসেবে দাঁড়িয়ে আছি, তার অনুপস্থিতিতে তার ইজ্জতে হাত দেওয়ার মতো নীচ কাজ আমি করতে পারবো না। রাগী স্বরে মালতী বললেন, সায়ন, তুমি কি আমাকে অপমান করছো? সায়ন দৃঢ় কণ্ঠে বলল, না কাকিমা, আমি আপনাকে রক্ষা করছি। আজ যদি আমি আপনার এই প্রলোভনে পা দিই, তবে কাল যখন কাকা খিরবেন, আমি কি ওনার চোখের দিকে তাকাতে পারবো? আপনি কি পারবেন ওনার হাতে খাবার তুলে দিতে? কাকা আমাকে বিশ্বাস করে ঘরের প্রহরী বানিয়েছিলেন, বিশ্বাস ঘন্টা হওয়ার জন্য নয়। সায়নের এই পরিবর্তন মালতীকে স্তব্ধ করে দিল। মালতী প্রথমে রেগে গিয়ে অনেক কিছু বলতে চাইলেন, কিন্তু সায়নের কান্নারত মুখ আর তার অটল নৈতিকতা মালতীকে এক বড় ধাক্কা দিল। মালতী নিজের দিকে তাকালেন। তার সাজগোজ, তার এই নিষিদ্ধ আয়োজন আজ তার কাছেই অত্যন্ত কুরুচিপূর্ণ মনে হতে লাগল। মালতী ধপ করে বিছানায় বসে পড়লেন। তার দু চোখ বেয়ে অবিরল ধারায় অশ্রু নামতে লাগল। সায়ন কাকিমার পায়ের কাছে বসে বলল, কাকিমা, একাকিত্ব আপনাকে অন্ধ করে দিয়েছিল। কাকা হয়তো আপনাকে পর্যাপ্ত সময় দিতে পারেন না, সেটা ওনার ভুল। আমি ওনাকে বলবো কাজ কমিয়ে দিতে, কিন্তু তাই বলে আমরা এই পবিত্র সম্পর্কের অমর্যাদা করতে পারি না। আপনি আমার কাকিমা, আমার মায়ের সমান। মালতী সায়নের মাথায় হাত রাখলেন। তার চোখের জল তখন শুদ্ধিকরণের প্রতীক। তিনি বললেন, সায়ন, তুই আজ শুধু তোর কাকার ইজ্জত বাঁচাসনি, তুই আমাকেও এক নরকের গহ্বর থেকে টেনে তুললি। আমার খুব লজ্জা লাগছে রে সায়ন, তোর মতো একটা ছোট ছেলে আমাকে আজ যে শিক্ষা দিল, তা আমি সারা জীবনেও পাইনি। রাত 2টো বাজে। সায়ন মালতীকে শান্ত করে তার নিজের ঘরে ফিরে এলো। আজ তার মনটা খুব হালকা লাগছে। জানালার বাইরে তাকালে দেখা গেল বৃষ্টি থেমে গেছে। আকাশে এক ফালি চাঁদ উকি দিচ্ছে। প্রকৃতির এই শুদ্ধতা যেন সায়নের মনের প্রতিচ্ছবি। পরদিন সকালে অখিলবাবু ফিরে এলেন। তার মুখটা খুব হাস্যোজ্জ্বল। তিনি অনেক বাজার নিয়ে এসেছেন। মালতীর জন্য একটা শখের পারফিউম আর সায়নের জন্য নতুন একটা হাতঘড়ি। অখিলবাবু সায়নকে জড়িয়ে ধরে বললেন, কিরে সায়ন, ঠিকঠাক ছিল তো সব? তোর কাকিমার কোনো অসুবিধা হয়নি তো? সায়ন কাকার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, না কাকা, আমি থাকতে এই বাড়ির আর কাকিমার কোনো অসুবিধা হতে পারে না। আমি আমার দায়িত্ব পালন করেছি। অখিলবাবু মালতীর দিকে তাকিয়ে বললেন, মালতী, এবার থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি ব্যবসাটা সায়নের হাতে ছেড়ে দিয়ে আমি বাড়িতেই বেশি সময় দেব। আমি বুঝতে পেরেছি টাকা তো অনেক কামালাম, কিন্তু তোমাদের সময় না দিলে এই টাকার কোনো মূল্য নেই। মালতী আর সায়ন একে অপরের দিকে তাকালেন। সেই চাহনিতে কোনো লুকানো লালসা ছিল না, ছিল একরাশ শ্রদ্ধা এবং প্রশান্তি। কাকা কোনোদিন জানতে পারলেন না সেই রাতে কি ভয়ঙ্কর এক নৈতিক যুদ্ধ লড়েছিল সায়ন, কিন্তু সেই যুদ্ধ জয়ের মাধ্যমেই তাদের এই সুখের সংসারটা টিকে গেল। অখিলবাবু ফিরে আসার পর বাড়িটি যেন এক নতুন প্রাণ পেল। সকালের রোদে বাগানের ঘাসের ওপর জমে থাকা শিশির বিন্দুগুলো মুক্তোর মতো চকচক করছিল। ড্রয়িং রুমে বসে অখিলবাবু চা খাচ্ছিলেন আর সায়নের সাথে ব্যবসার নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করছিলেন। মালতী রান্নাঘর থেকে গরম লুচি আর আলুর দম নিয়ে এলেন। মালতীর চেহারায় আজ এক অদ্ভুত প্রশান্তি। গত রাতের সেই অস্থিরতা বা গোপন অভিসারের কোনো চিহ্ন নেই, বরং তার চোখে মুখে আজ এক উজ্জ্বল পবিত্রতা ফুটে উঠেছে। তিনি সায়নের পাতে বাড়তি একটা লুচি দিয়ে বললেন, সায়ন, আজ কলেজ থেকে ফেরার সময় একটু তাড়াতাড়ি আসিস, তোর প্রিয় পায়েস রান্না করব। সায়ন হাসি মুখে মাথা নাড়ল। অখিলবাবু স্ত্রীর দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, কি ব্যাপার মালতী, আজ তোমাকে খুব খুশি মনে হচ্ছে? আমার অনুপস্থিতিতে সায়ন কি খুব ভালো দেখাশোনা করেছে তোমার? মালতী এক মুহূর্তের জন্য সায়নের দিকে তাকালেন। সায়ন তখন মাথা নিচু করে খাচ্ছিল। মালতী মৃদু হেসে বললেন, হ্যাঁ, সায়ন এখন সত্যিই বড় হয়ে গেছে। ও শুধু আমার যত্নই নেয়নি, এই বাড়ির আসল অভিভাবকের মতো দায়িত্ব পালন করেছে। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। অখিলবাবু সায়নের পিঠ চাপড়ে বললেন, সাব্বাস বাবা, আমি জানতাম তুই আমার মান রাখবি। শোন সায়ন, আমি ঠিক করেছি আমাদের যে নতুন কারখানাটা হচ্ছে সেটার দায়িত্ব সম্পূর্ণ তোর। আমি এখন থেকে তোকে ব্যবসার খুঁটিনাটি শেখাবো। আমি অনেক দৌড়দৌড়ি করেছি, এবার একটু জিরোতে চাই। তোর কাকিমাকেও খুব একটা সময় দিতে পারিনি এতদিন। সায়ন অখিলবাবুর কথা শুনে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ল। সে ভাবছিল এই মানুষটা তাকে কতটা অন্ধবিশ্বাস করে। আজ যদি সে ভুল করে বসত, তবে এই বিশ্বাসের পাহাড়টা এক মুহূর্তে ধুলোয় মিশে যেত। সে মনে মনে নিজেকে ধিক্কার দিল সেই মুহূর্তের জন্য যখন সে দুর্বল হয়ে পড়েছিল।
আর একই সাথে গর্ববোধ করল যে সে শেষ পর্যন্ত নিজেকে সামলাতে পেরেছে। বিকেলে সায়ন যখন কলেজের দিকে রওনা দিল, মালতী গেট পর্যন্ত তাকে এগিয়ে দিতে এলেন। চারপাশ জনশূন্য দেখে মালতী নিচু স্বরে বললেন, সায়ন, কাল রাতের জন্য আমি সত্যিই লজ্জিত। আমি জানি না আমার কি হয়েছিল। তুই আজ আমাকে যে সম্মান দিলি তা আমি কোনোদিন ভুলব না। তুই আজ শুধু আমাকে নস, তোর কাকাকেও বাঁচিয়ে দিয়েছিস। সায়ন ম্লান হেসে বলল, কাকিমা, যা হওয়ার হয়ে গেছে, ওসব ভুলে যান। আপনি আমার কাছে আগের মতোই শ্রদ্ধেয়। আমরা সবাই মানুষ, আর মানুষের মন মাঝে মাঝে পথ হারায়, কিন্তু সঠিক পথে ফিরে আসাই বড় কথা। সুখের দিনেও মাঝে মধ্যে দুঃখের মেঘ হুকি দেয়। অখিলবাবুর ব্যবসার উন্নতি দেখে ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন তারই এক দূর সম্পর্কের আত্মীয় বিমলবাবু। বিমলবাবু জানতেন যে অখিলবাবুর সবচেয়ে বড় দুর্বলতা এবং শক্তি হল সায়ন। তিনি গোপনে সায়ন আর মালতীর মধ্যে কোনো খুঁত বের করার চেষ্টা করছিলেন, যাতে অখিলবাবুর চোখে তাদের ছোট করা যায়। বিমলবাবু একদিন অখিলবাবুর অফিসে গিয়ে হঠাৎই বললেন, অখিল, তুমি তো সারা দিন ব্যবসার পেছনে ছোট, বাড়ির খবর রাখো তো? সায়ন তো এখন যুবক, আর তোমার স্ত্রীও সুন্দরী। পাড়া প্রতিবেশীরা কিন্তু কানাঘুষো করছে। অখিলবাবু রেগে গিয়ে টেবিল চাপড়ে বললেন, বিমলদা, মুখ সামলে কথা বলুন। সায়ন আমার ছেলে, আর মালতী আমার অর্ধাঙ্গিনী। তাদের চরিত্র নিয়ে কথা বলার আগে নিজের ঘর সামলান। কিন্তু বিমলবাবু ধূর্ত মানুষ। তিনি জানতেন সন্দেহ একবার মনে দানা বাঁধলে তা বিষবৃক্ষের মতো বাড়ে। তিনি কৌশলে একটি বেনামি চিঠি অখিলবাবুর কাছে পাঠালেন, যেখানে সায়ন আর মালতীর সম্পর্কের নামে নোংরা কথা লেখা ছিল। অখিলবাবু প্রথমে চিঠিটি ছিঁড়ে ফেলে দিলেন, কিন্তু মানুষের মন বড় বিচিত্র। একাকী বসে থাকার সময় তার মনে গত কয়েকদিনের কিছু ছোটখাটো ঘটনা ভেসে উঠতে লাগল। মালতীর হঠাৎ খুশি হয়ে ওঠা, সায়নের জন্য বিশেষ খাবার রান্না করা, সায়নের সাথে মালতীর নিভৃত আলোচনা, সবকিছুই যেন এখন তার কাছে অন্যরকম মনে হতে লাগল। এক রাতে অখিলবাবু বাড়িতে ফিরে কাউকে কিছু না বলে গুম হয়ে বসে রইলেন। মালতী খাবার নিয়ে এলে তিনি বিরক্তি প্রকাশ করলেন। বাড়ির শান্ত পরিবেশে আবার এক গুমোট ভাব ফিরে এলো। সায়ন বুঝতে পারল কাকার মনে কোনো ঝড় বইছে। সেদিন রাতে অখিলবাবু সায়নকে তার ঘরে ডাকলেন। তার চোখে জল এবং কণ্ঠে অবিশ্বাস। তিনি সায়নের সামনে সেই বেনামি চিঠিটা রাখলেন। সায়ন, আমি তোকে সন্তানের মতো ভালোবেসেছি, এই কি তার প্রতিদান? সায়ন চিঠিটা পড়ে স্তব্ধ হয়ে গেল। তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। সে বুঝতে পারল কেউ তাদের পবিত্র সম্পর্কের ওপর কালি ছিটিয়ে দিতে চাইছে। ঠিক সেই মুহূর্তে মালতীও ঘরে ঢুকলেন। তিনি সবটা দেখে হাহাকার করে উঠলেন। সায়ন কাঁপা গলায় বলল, কাকা, আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে আমি আপনার সাথে বেইমানি করতে পারি? অখিলবাবু কোনো উত্তর দিলেন না। সায়ন তখন সেই রাতের সব কথা খুলে বলার সিদ্ধান্ত নিল। সে জানত এতে কাকিমার ওপর হয়তো কাকা রাগ করবেন, কিন্তু সত্য গোপন করলে আজ সব ধ্বংস হয়ে যাবে। সায়ন সবটা বলল, কিভাবে কাকিমা একাকিত্বে ভেঙে পড়েছিলেন এবং কিভাবে সায়ন নিজের বিবেককে ব্যবহার করে সেই পরিস্থিতি সামলে নিয়েছিল। সায়ন বলল, কাকা, কাকিমা একা ছিলেন বলে দুর্বল হয়েছিলেন, কিন্তু আমি আপনার দেওয়া শিক্ষার মান রেখেছি। আমরা কেউ কোনো সীমা অতিক্রম করিনি। আজ যদি আপনি আমাদের অবিশ্বাস করেন, তবে বিমলবাবুর মতো ষড়যন্ত্রকারীদেরই জয় হবে। মালতী অখিলবাবুর পায়ে পড়ে কেঁদে বললেন, আমি ভুল করেছিলাম অখিল। আমি একাকিত্বের ঘোরে পথ হারিয়েছিলাম, কিন্তু সায়ন আমাকে বাঁচিয়েছে। ও যদি আজ শক্ত না থাকত, তবে আমাদের সংসারটা শ্মশান হয়ে যেত। তুমি সায়নকে শাস্তি দিও না, ও নিষ্পাপ। অখিলবাবু অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর সায়নকে বুকে জড়িয়ে ধরলেন। তার দু চোট দিয়ে অঝরে জল পড়ছিল। তিনি বুঝতে পারলেন তিনি তার স্ত্রীকে সময় না দিয়ে কতটা বড় ভুল করেছেন, এবং একই সাথে সায়নের মতো এক রত্নকে চিনতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করলেন। তিনি বললেন, বিমল আমাকে সন্দেহ বিষ খাইয়েছিল, কিন্তু তোদের সত্যের শক্তিতে আমি আজ মুক্তি পেলাম। সায়ন, তুই আজ আমার মুখ উজ্জ্বল করেছিস। মালতী, আমাকে ক্ষমা করো। আমি ব্যবসার পেছনে অন্ধ হয়ে তোমাকে অবহেলা করেছি। সেই রাতটি ছিল শান্তিকুটিরের জন্য এক নতুন জন্ম। এরপর বিমলবাবুর ষড়যন্ত্র ব্যর্থ হল এবং অখিলবাবু তার ব্যবসার অধিকাংশ দায়িত্ব সায়নের হাতে দিয়ে মালতীকে দিয়ে তীর্থে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সায়ন হয়ে উঠল সেই বিশাল অট্টালিকার একমাত্র আলোকবর্তিকা, যে নিজের চরিত্রের তেজে এক অন্ধকার অধ্যায়কে উজ্জ্বল করে তুলেছিল। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। এই ঘটনাটি আমাদের জীবনের এক কঠিন ধ্রুব সত্যকে মনে করিয়ে দেয়। প্রতিটি সম্পর্কের একটি নিজস্ব গণ্ডি থাকে, একটি সীমা থাকে, আর যখনই আমরা সেই সীমা অতিক্রম করার চেষ্টা করি, তখনই ধ্বংস হয়ে যায় একটি সাজানো সংসার। সায়ন আজ তার বিবেকের ডাক শুনেছিল বলেই একটি বড় পাপের হাত থেকে নিজেকে আর তার পরিবারকে বাঁচাতে পেরেছে। কিন্তু সবার জীবনে কি এমন সায়ন থাকে? এই গল্প থেকে আমাদের দুটি বিষয়ে ভাবার আছে। এক, শুধুমাত্র টাকা বা উপহার কি একটি
সম্পর্কের সবটুকু, নাকি সময়ের অভাব ভালোবাসার মানুষকে ভুল পথে ঠেলে দেয়? 2. প্রিয়জনকে অন্ধবিশ্বাস করা কি বোকামি, নাকি বিশ্বাসের মর্যাদা রাখতে না পারাটাই আসল অপরাধ? আপনার কি মনে হয় সায়ন কি সঠিক কাজ করেছে, নাকি কাকিমার একাকিত্বকে দূর করা তার দায়িত্ব ছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের মনে একটুও দাগ কেটে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমনই সব জীবনমুখী এবং রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সম্পর্কের মর্যাদা বজায় রাখুন। ধন্যবাদ।